এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে স্বাগত। আপকি আদালতে আমরা ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রকে উপস্থাপন করব। এমন এক খেলোয়াড় যখন মাঠে বল করতে নামেন তো প্রথম টেস্টে 4 বলে 3 উইকেট নিয়ে নেন। এমন একজন খেলোয়াড় ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যাট করতে এসে 6 বলে 6টা ছক্কা মারেন। ক্রিকেটের একজন কমেন্টেটর, টিম ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন, আর ক্রিকেট বিশ্বে তাকে বলা হয় গ্ল্যামার বয়। প্লিজ ওয়েলকাম রবি শাস্ত্রী। আর আপকি আদালতে এই বিশেষ মামলায় আজ আমাদের বিচারক হলেন সুপরিচিত স্পোর্টস এডিটর জি রাজারামন। মামলা শুরু করার আগে আমরা আজকের বিচারক জি রাজারামনের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। তো মামলা শুরু করছি। আপকি আদালতে প্রথম অভিযোগ ক্রিকেট স্টার রবি শাস্ত্রীর বিরুদ্ধে। আপকি আদালতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হলেন খুবই অহংকারী। রবি, আমি আপনার ক্রিকেট ময়দানের রেকর্ড দেখলাম। 23 বছর বয়সে আপনি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়েছেন। 24 বছর বয়সে আপনি 2000 রান করেছেন, 100 উইকেট নিয়েছেন, দুর্দান্ত সব রেকর্ড। কিন্তু তবুও রবি শাস্ত্রী মাঠে এলে জনতা বলতো যে রবি শাস্ত্রী হায় হায়। আমি মনে করি যে সর্বস্তরের মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছড়িয়েছে যে আমি অহংকারী, কারণ আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম, যা আমার শরীরী ভাষায় প্রকাশ পেত আর কি। আমার এবিলিটির ওপর আমার পূর্ণ আস্থা ছিল। আমার কাছে এটা একটা সিরিয়াস বিষয় ছিল, অযথা মাঠে সময় কাটাতাম না। আমি এক্সট্রিমলি হার্ড ক্রিকেট খেলতাম, তাই কখনো কখনো আমাকে অ্যারোগেন্ট বলে মনে হয়তো হয়েছিল মানুষ। পাবলিকের মনে হতো রবি শাস্ত্রী যদি 100 রানও করে তবু রবি শাস্ত্রী হায় হায়, উইকেট নিয়েছে তবু হায় হায়। আরে দেখো, এই সব লোকেরাই যখন আমার সাথে মাঠের বাইরে মিশতো, সত্যিই করি বা যখনই মিলতো অফ দ্য ফিল্ড আর কি, তো এই লোকেরাই বলতো যে আরে কি আশ্চর্য, আমাদের তো এরকম ইমপ্রেশন ছিল যে আপনি ভীষণ অ্যারোগেন্ট, কিন্তু আপনি তো একদম দেখছি একেবারে নর্মাল লোক। যারা আপনার অপোনেন্ট ছিল, অস্ট্রেলিয়ানরা ছিল, ইংলিশরা ছিল, ব্যাটসম্যান, বোলাররা, তারা বুঝতে পারতো যে রবি শাস্ত্রীকে নিয়ে জনগণ কি বলছে। হ্যাঁ, সেই লোকেরাও তো হিন্দি শিখে গেছে এবং খুব দ্রুত শিখে গেছে, আর তারপর তারাও আমাকে উত্ত্যক্ত করতে শুরু করলো। কিন্তু ওরা বুঝতে পারলো যে এই লোকটিকে জনতা, মানে যত জনতা একে হাই হাই করবে তত এ ডিটারমিন্ড হবে। আমি বেশ কয়েকবার শুনেছিলাম আপনি ওদের বলছেন ওরা হায় হায়, মানে এই হায় হায়ের কথা বলছে। না না, ওটা আরো পরে হয়েছে। আপনি একেবারে ঠিক বলেছেন, এটা আমি পরে শিখলাম যে, কারণ আমি যখন আমি কমেন্ট্রি করতে শুরু করি তখন এরাই যারা হায় হায় বলতেন তারাই হায় রবি হায় রবি বলতে শুরু করে, যেরকম আপনি বললেন। তো তখন আমি ভাবলাম যে যখন এই হায় হায় শুরু হয়েছিল তখন থেকে আমারই এটা করা উচিত ছিল, হ্যালো হায় নমস্কার, তাহলে জনতা খুশি হতো আর কি। কিন্তু দেখুন রবি, এত বছর পরেও আপনি যখন কমেন্ট্রি করছেন আপনি আপনার স্টাইল বদলেছেন, মানুষ বুঝতে পারে না। এবার দেখুন পত্রিকার হেডলাইন, যখন হেড কোচকে নিয়ে ইন্টারভিউ হলো তখন বোর্ড বলেছিল যে মনে রাখবেন শাস্ত্রী অহংকারী এবং কুমলে মিশুকে। ও অহংকারী বলেও কোচ হতে পারেনি। আমিও সেটা জানি না, মানে মানুষ যা বলতে চায় বলতে পারে, ঠিক আছে, কিন্তু আমার বিবেক একেবারে পরিষ্কার ছিল, কারণ আমি জানি যে 18 মাসে আমি ঠিক কিভাবে কাজ করেছি। আমি সততা ও বিশ্বাস নিয়ে ভারতীয় দলের হয়ে কাজ করেছি এবং সবাই জানে ফলাফল কি। সুতরাং এরপরে আমি আমাকে অন্তত ভয় পেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ফিল অ্যাফ্রেড অ্যাট অল। ইনফ্যাক্ট আমি খুব গর্বিত যে আমি সুযোগ পেয়েছি। আপনি 18 মাসের কথা বলছেন, গৌতম গম্ভীর তো এই ব্যাপারে কি বলেছেন শুনুন। উনি বলছেন যে 18 মাসে কি করলেন উত্তর দিন। বাংলাদেশ সিরিজ কেন হারলেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সাথে আমরা কেন হেরেছি, রবি শাস্ত্রী হিরোগিরি করছেন, আমরা হারছি। দেখুন ভাই, আমরা দুজনেই মানুষ। গৌতম গম্ভীরও প্রচুর ক্রিকেট খেলেছেন, উনি জানেন যে প্রত্যেকবার 100 করা যায় না, ওরও কতগুলো শূন্য আছে আমি হাতে গুনে বলতে পারি আপনাকে, তাই না? আমরা তো মানুষ ভাই, প্রতিটা ম্যাচ থোড়েই জিততে পারবো।
তবে সামগ্রিক পারফরমেন্স দেখা উচিত। এবং আমার মতে আমরা যদি ভারতীয় দলের গত 18 মাস 2 বছরের পারফরমেন্সের দিকে তাকাই, তো এটা খুবই মানে ভালো পারফরমেন্স অ্যাক্রস অল 3 ফরম্যাটস। আমি যখন পরিচালক ছিলাম তখন একটা সময় টেস্টে 1 নম্বর ছিলাম আমরা, টি-20তে আমরা 1 নম্বর ছিলাম এবং একদিনের আন্তর্জাতিকে আমরা 2 নম্বরে ছিলাম। কিন্তু বাংলাদেশে তো হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছি সেটা ঠিকই, কিন্তু এই কৃতিত্ব বাংলাদেশকেই দেওয়া উচিত, কারণ ওরা খুব ভালো দল এই বাংলাদেশ ইন বাংলাদেশ। এবং আমরা যদি তাদের গত 2 বছরের রেকর্ড দেখি, তারা ভারতকে কিন্তু হারিয়ে দিয়েছে, দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং এখন তারা ইংল্যান্ডের সাথে 2-1 হেরেছে। ঠিক আছে, প্রায় 2 বছরের মধ্যে এটি তাদের প্রথম পরাজয়। কিন্তু হেরে গেলেও আপনার রাগ হতো। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে, আপনি কিউরেটারের ঘাড়ে দোষ চাপালেন। না, আমি কিউরেটরকে ধমকাইনি একদমই। কিউরেটর অভিযোগ করেছেন, উনি বলেছেন রবি শাস্ত্রী না, একদমই না। আমাকে দেখে মনে হয় আমি কাউকে হুমকি দিতে পারি? দেখলেন, একদমই নয়। আরে আপনি গিয়ে ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখুন না, আপনি বুঝে যাবেন। মেয়েদেরকে মেয়েদের সাথে মানে মেয়েদের তো কখনোই হুমকি দেওয়া উচিতই নয়, মানে সে পথে যাওয়াই উচিত নয়। কিন্তু আপনি সৌরভ গাঙ্গুলিকে হুমকি দিয়ে বলেছিলেন উনি আপনাকে ডিসরেসপেক্ট করেছেন। না, আমি হুমকি দিইনি। দেখুন, এটি একটি সাক্ষাৎকার ছিল এবং আমাদের বোর্ড থেকে বলা হয়েছিল, মানে যেহেতু সময় কম ছিল, আমরা যদি 2 দিনের মধ্যে কলকাতায় না আসতে পারি, ঠিক আছে, তবে আমরা ভিডিও কনফারেন্স করতে পারি। কিন্তু রবি, এটা কি অ্যারোগেন্স নয়? আপনি ব্যাংককে ছুটি কাটাচ্ছিলেন, ইন্ডিয়ান কোচের জন্য ইন্টারভিউ চলছে, এটা কি আপনার উদ্ধত্ত নয় যে আপনি বলছেন ব্যাংককে বসে ইন্টারভিউ দেব? আগে থেকে পরিকল্পিত ছিল এবং বিসিসিআই থেকে মানে মেল আসার সময় আমি আগেই সেখানে ছিলাম, তাতে স্পষ্ট লেখা আছে। আর মাত্র 2 দিন বাকি, কলকাতা আসতে না পারলে মেলেও কিন্তু পরিষ্কার লেখা আছে যে এই পার্টিকুলার সময় আপনাকে ভিডিও কনফারেন্সে আসতে হবে। আর সচিন তেন্ডুলকর ছিল ভিডিও কনফারেন্সে, ভিভিএস লক্ষ্মণ এবং সঞ্জয় জগদালেজিও সেখানে ছিলেন। তাই বললাম যে যদি মেলে লেখা থাকে তাহলে আমি বেআইনি কিছু তো করছি না। আমি হতাশ হয়ে পড়ি কারণ যে সচিন তেন্ডুলকর 6 ঘন্টা 7 ঘন্টা ইংল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে বসতে পারেন, ভিভিএস লক্ষ্মণ ছিলেন সেখানে, কিন্তু সৌরভ সেখানে ছিলেন না। তাই আমার ব্যাপারটা খুব খারাপ লাগে, হতাশ লাগে। হ্যাঁ, আমি মানে নির্বাচন নিয়ে চিন্তা করছি না। ওনারা মানে স্বীকৃত ক্রিকেটার, ঠিক আছে, তো ওনারা কাকে নির্বাচন করা উচিত কাকে নয় জানেন, তা ওদের উপর নির্ভর করে, তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এই জন্য খারাপ লেগেছিল আমার যে একজন ব্যক্তি 18 মাস বা 20 মাস ধরে দেশের জন্য খুব ভালো কাজ করেছেন, আর ঠিক আছে, আর এটা যদি সিলেকশন প্রসেস হয় তাহলে অ্যাটলিস্ট এইটুকু সম্মান তাকে দেওয়াই যেতে পারে। সবাই বলে যে সৌরভ গাঙ্গুলি দাদা, ওর সাথে ঝামেলা করা ঠিক হবে না, আপনি সেটাও করেছিলেন। আমার কিছু যায় আসে না, সত্যি বলতে কি আমি অনেকের সাথেই ঝামেলা করে ফেলেছি। শোনা যায় যে অনিল কুম্বলেকে সিলেক্ট করা হয়েছিল কারণ তিনি মিশুকে বন্ধুত্বপূর্ণ, তিনি সকলকে সাথে নিয়ে চলেন, সঙ্গে নিয়ে চলেন, আর রবি শাস্ত্রী নিজের দুনিয়াতেই থাকেন। না, এরকম তো লোকে মানে কি বলবো, মানে লোকে মানে যাদের বলার তারা তো বলবেই। সৌরভ বলেছেন যে আপনি রবি শাস্ত্রী নিজের জগতে ওয়ার্ল্ড অফ হিজ ওনে থাকেন। হ্যাঁ, উনি বলতেই পারেন, তবে আমি তাকে বলবো এই জন্যই আমরা টেস্টে 1 নম্বর, 2020-তে মানে 1 নম্বর এবং একদিন ম্যাচে 2 নম্বর হয়েছি, কারণ আমি অন্য জগতে ছিলাম। তো সৌরভ গাঙ্গুলির সাথে ঝগড়া কিসের? কোনো ঝগড়া নেই। আরে উনি হলেন দাদা, দাদা, ঝগড়া কিসের? সৌরভ আমার জুনিয়র। যখন আমি ওয়েস্ট জোনের হয়ে খেলতাম, ঠিক আছে, তো আর তিনি পূর্বাঞ্চলের হয়ে খেলতেন, তখন আমার মনে আছে টাটাতে কাজ করতাম, আমি টাটার ক্যাপ্টেন ছিলাম এবং আমি সৌরভের ব্যাটিং এবং ক্রিকেট ক্ষমতা দেখে খুব প্রভাবিত হয়েছিলাম। আমি টাটার লোকেদের বলেছিলাম তাকে দলে আনতে, তো আজও উনি টাটা স্টিল টিমে আছেন। তাহলে সৌরভ মাঝপথে ইন্টারভিউ ছেড়ে বেরিয়ে গেলেন কেন? সেটা তো সৌরভই বলতে পারেন, আপনার ওকে জিজ্ঞাসা করা উচিত। সৌরভ ছিল না, তাই এই কোশ্চেনটা আপনার ওনাকেই জিজ্ঞেস করা উচিত, ঠিক জবাবটা। আমি ওকে অবশ্যই জিজ্ঞেস করবো, কিন্তু এখন প্রশ্ন আপনাকে করতে চাই যে অনিল কুম্বলে দলের হেড কোচ, স্বাভাবিক যে আপনি সেই পদ পাননি, তাই আপনার ক্ষোভও ছিল তা নিয়ে, কিন্তু আপনি কি মনে করেন যে অনিল কুম্বলে সত্যি একজন ভালো কোচ হতে পারেন? দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। না, কোচ এখনই বলা যাবে না, আমিও সেরকম করিনি, আমিও নতুন ছিলাম। তাকেও 1 বছর 1.5 বছর মানে 2 বছর দেখার পরেই বলতে হবে, ঠিক আছে। তো এখন তো উনি সবাই এসেছেন। হ্যাঁ, তবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে উনি ভালো কোচ নয়, একজন দুর্দান্ত কোচ হতে পারেন, কারণ উনি একজন
স্বনামধন্য ক্রিকেটে 600-র ওপর উইকেট নিয়েছেন, প্রচন্ড লড়াকু মানুষ। তাই এই সব গুণ নিজের থেকেই শিখবে যে ইয়াংস্টাররা, অনিল কুম্বলের থেকেই। আর প্রতিপক্ষের একটা ভালো গুণ হলো যে সে কখনো হাল ছাড়ে না, যতক্ষণ না ম্যাচ শেষ হয় ও শেষ পর্যন্ত লড়াই করে। তাই এই সব কোয়ালিটি টিমে আসবে, তাই আমি মনে করি তাদের অনেক উপকৃত হওয়া উচিত, কারণ অনিল একজন কন্টেম্পোরারি ক্রিকেটার। তাই বাচ্চারা আর কি অনেক জিনিস শিখতে পাবে অনিলের থেকে। আরসিবির মেন্টর ছিল, কিছুদিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সেরও ছিল, তিনি 2007-8 পর্যন্ত ক্রিকেট খেলেছেন। তাই তার সততা এবং খ্যাতি খুব ভালো ছিল। আমি মনে করি অনিলের এত সব অভিজ্ঞতা থেকে ভারতীয় দল উপকৃত হবে। ইন্টিগ্রিটি, এক্সপেরিয়েন্স তো আপনারও আছে, আপনি ওনার থেকে ভালো কোচ হতে পারতেন। আমার তো সময় ছিল ওই 18 মাস। তবে আমি ধন্যবাদ দেব বিসিসিআইকে, যে কম সময় হলেও ওই 18 মাস সময় আমাকে দিয়েছিলেন, সুযোগ দিয়েছিল বিএসসিসি। কিন্তু আমার মনে হয়নি এত কম সময়ের মধ্যে ভালো কিছু করা যাবে। আমি আমার টিমকে এই জন্য রীতিমতো ধন্যবাদ দেব যে কম সময়ের মধ্যে তারা এত ভালো ফল করেছিল, খুব এত কম সময়ের মধ্যে, অ্যাক্রস অল 3 ফরম্যাটস। অবশ্যই। জনতার থেকে কোনো প্রশ্ন? স্যার, আপনি বললেন যে আপনি 18 মাসে টিমের প্রভূত উন্নতি করেছেন, ঠিক আছে, কিন্তু যখন ম্যানেজার ছিলেন, তখন তো টিম ভালোই খেলছিল, ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আগে টি20 চ্যাম্পিয়ন হয়েছিল, টেস্টের নাম্বার 1 হয়েছিল। তাহলে আপনি আসার পর কতটা তফাৎ হলো? দেখো, তফাৎ এইটাই হয়েছিল যে আমি যখন ইন্ডিয়া টিমের দায়িত্ব নিলাম, তার 10-12 মাস আগের ভারতীয় দলের পারফরমেন্স আর কি এতটা ভালো ছিল না আর কি, তুলনা করলে। আমি মনে করি তারা ইংল্যান্ডের কাছে 3-1 হেরেছিল এবং অনেক টেস্ট ম্যাচ 2.5 দিনের মধ্যে মোটামুটি শেষ হয়ে গেছিল। তাই আমার মনে হয় খেলোয়াড়দের আত্মবিশ্বাসের মাত্রা একটু কম ছিল আর কি। তাই যখন আমাকে দায়িত্ব নিতে বলা হয় আপনি টেক ওভার করুন, তো আমরা আমাদের কোচিং স্টাফ নিয়ে এলাম। তো আমি মনে করি অনেক অর্থবহ ছিল ব্যাপারটা, কারণ তারপর দেখা যাচ্ছে অনেক ভারতীয় কোচ এসেছেন, ভরত অরুণ, শ্রীধর এখনো দলের সাথে আছেন। আপনার মনে হয় না যে আমরা যদি গ্যারি কাস্টনকে রিটেন করতাম ওয়ার্ল্ড কাপ জেতার পর, তাহলে টিম আরো ভালো খেলতে থাকতো? না, উনি তো ছিলেন না, তারপরও কিছুদিন ছিলেন, তারপর নিজে চলে গেলেন, বললেন যে এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে আমাকে। তারপর ডানকান ফ্লেচারকে নিয়োগ করা হয়েছিল। ডানকান ফ্লেচার সেখানে 2 বছর ছিলেন। আমার যতদূর মনে পড়ছে 4 বছর ছিলেন ডানকান ফ্লেচার, আমি তার শেষ বছরে এসেছি। আমার যতদূর মনে পড়ছে যে ওই 4 বছর যে সময়টা ছিল, আমরা যদি সেখানে পারফরমেন্স দেখি ভারতীয় দলের, তো সেটা এত ভালো ছিল না। তারা ইংল্যান্ডে 4-0 হেরেছিল, অস্ট্রেলিয়া 4-0 হেরেছিল, এই সবই ছিল সেই সময়কার পারফরমেন্স। আমাদের দলে তখন অনেক ইয়াংস্টার ছিল, অভিজ্ঞ খেলোয়াড়ও ছিল। তো যখন আপনি ডিরেক্টর ছিলেন, সবাই আপনার কথা শুনতেন? হ্যাঁ, অবশ্যই শুনতো। এটা খুবই ডিসিপ্লিন সাইড ছিল। এটা একটা এক একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলতে চাই যে এটা তাদের বলতে হবে যে শৃঙ্খলা, ডিসিপ্লিন, এটা তাদের কাজের নৈতিকতা, যে এদের তাদের সম্মান খেলার প্রতি সেটা খুবই দারুণ ছিল। এটা আমি এটা ভাবিনি যে এই ফোকাস হবে, এইরকম দল হবে, কিন্তু ফোকাস খুবই শক্তিশালী। বিশেষ করে যারা ইয়াংস্টার ছিলেন তারা জানে যে আজকাল আইপিএল আছে, অনেক পয়সা আছে গেমে, কিন্তু তার সত্ত্বেও ক্রিকেটে যে তাদের ফোকাস, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, সেটা বিশাল। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এবং যেমন MS হলো বা বিরাট কোহলি বলো বা রোহিত শর্মা বা অজিঙ্ক্য রাহানে বলো, তাদের কোনো ইগো ছিল না। টিম স্পিরিটটা রীতিমতো দুর্দান্ত ছিল। এখন MS-কে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আমরা জানতে চাইবো রবি শাস্ত্রীকে বিরাট কোহলির ব্যাপারে, মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে। এত প্রশংসা আপনি কোনো প্লেয়ারের করেননি যতটা আপনি বিরাট কোহলির করেছেন। ইয়াংস্টারদের জন্য একটা বড় রোল মডেলও। আপনি তো একদম ওর জন্য পাগল। হ্যাঁ, সত্যি আমি ওর জন্য পাগল। তাই আপনি বলছেন ক্রিকেটের 3টে ফরম্যাটেই কোহলিকে ক্যাপ্টেন করা হোক। এখন ধোনি আপনার কি ক্ষতি করেছে? না, আমার মতে বিরাট কোহলি শিখতে পারবে যদি ধোনি দলে থাকে আর ওর অধিনায়কত্বে খেলে। এবার বলুন, বিরাট কোহলিকে শেখানোর জন্য ও ক্যাপ্টেনশিপ ছেড়ে দেবে? না। তাহলে এই ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজকে মোকদ্দমা চলছে ক্রিকেট জগতের উজ্জ্বল তারকা রবি শাস্ত্রীর বিরুদ্ধে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পক্ষপাতিত্ব করেন। রবি 35 বছর ধরে ক্রিকেট জগতে আছেন, ব্যাটিং, বোলিং এবং ধারাভাষ্যে। টিমের ডিরেক্টরও ছিলেন।
কিন্তু বিরাট কোহলি ছাড়া আর কোনো খেলোয়াড়েরই আপনি প্রশংসা করেননি। দেখুন, আপনি বলেছেন কোহলি অসাধারণ, কোহলির আবেগ আছে, শারীরিক ভাষা আশ্চর্যজনক, উনি ওয়ার্ল্ড ক্লাস ইনিংস খেলেন, সব সময় বড় সড় স্কোর করতে চান, একজন ফাইটার। তার মানে কোহলি না থাকলে কিছুই নেই। আপনি যতগুলো গুণ বললেন রজতবাবু, আমাকে বলুন আমি কি একটাও ভুল বলেছি? এটা বিরাট কোহলির প্রাপ্যই বলতে হবে, সম্মান পাওয়া, প্রশংসা কুড়োনো। কারণ তিনি এমন একজন ক্রিকেটার যে গত 2 বছরে যে ক্রিকেট খেলেছেন তা মানতেই হবে, আমাদের মানতে হবে, উপায় নেই। কারণ অস্ট্রেলিয়ায় 4টে টেস্টে 4টেই উনি সেঞ্চুরি বানিয়েছেন, ঠিক আছে, যেটা কোনো সহজ কথা নয়। আইপিএল এর পারফরমেন্স দেখুন, ওয়ার্ল্ড কাপ টি20-র পারফরমেন্স দেখুন, ওয়ার্ল্ড কাপ 50-50-র পারফরমেন্স দেখুন, এই বছর ও যেভাবে ক্রিকেট খেলছে, একদিনের ক্রিকেট খেলছে তা দেখুন, আরে ওর ধারাবাহিকতা দেখুন। এবং আমি মনে করি যে সবচেয়ে ভালো জিনিসটা হলো যে তরুণদের জন্য রীতিমতো ভালো একটি রোল আপনি তো মডেল। ওর জন্য একেবারে পাগল। আমি সত্যি ওর জন্য পাগল। কি আপনারাও পাগল, তাই না? আমিও পাগল, একদমই বিরাট ফ্যান। আপনি বললেন এরকম ক্রিকেটার কি পাওয়া যায়? এর উপর সত্যি আমাদের দেশের প্রত্যেকের গর্ব করা উচিত। তাই আপনি বলছেন যে ক্রিকেটের 3টে ফরম্যাটেই, টি20-তে, ওয়ানডেতে, টেস্টে, 3টেতে ওকে ক্যাপ্টেন করা হোক। এখন না হয়ে যাবে, ও হয়ে যাবে। MS ধোনিও বলেছে যে সময় এলে বিরাটকে 3টে ফরম্যাটেই ক্যাপ্টেন্সি করতে হবে। কিন্তু এই মুহূর্তে ধোনির মানে যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আমাদের পুরোপুরি কাজে লাগাতে হবে, মানে এই টিমের জন্য। কারণ না, দেখুন, আমি আপনার এই স্টেটমেন্ট দেখেছি, আর আপনি একথা একবার নয় বারবার বলেছেন যে সময় হয়েছে বিরাট কোহলিকে 3টে ফরম্যাটেই ক্যাপ্টেন করে দেওয়া হোক। আর আপনি আরো বলেছেন যে আমি সিলেক্টর হলে 3টে ফরম্যাটেই আমি কোহলিকে ক্যাপ্টেন করতাম। আমি সত্যি এই সম্পর্কে ভেবেছিলাম। আমি একবারও বলছি না যে আমি কি ক্ষতি করেছে। না, ধোনি অবশ্যই না। ধোনি আমার মনে হয়, আমি কি দেখতে চাই যে 1 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি বা তারপরে দেখা যাক দল কেমন পারফর্ম করে, ঠিক আছে তো? হ্যাঁ, মানে বলতে চাইছি ধোনির ক্রিকেট খিদে কতটা রয়েছে। আমি চাই ধোনি তার ক্রিকেট উপভোগ করুক একজন খেলোয়াড় হিসেবে। আর ধোনি যখন দলে থাকবেন তখন অধিনায়ক হিসেবে কোহলি ধোনির কাছ থেকে অনেক কিছু শিখবে, যে ধোনি টিমে আছে বলে। সুতরাং এই পরিবর্তন যেটা হবে, সে যাই হোক না কেন, দারুণ হবে। যেমন আপনারা মানে সচিন তেন্ডুলকরকে দেখেছেন, ঠিক আছে তো? উনি খেলেছেন ধোনির নেতৃত্বে, রাহুল দ্রাবিড় খেলেছেন ধোনির নেতৃত্বে। রাহুল দ্রাবিড় ধোনির অধিনায়কও ছিলেন, আবার পরে ওনার আন্ডারেও খেলেছেন। সেই সময় আবার ধোনি অনেক কিছু শিখেছেন। ঠিক তেমনি বিরাট কোহলি শিখতে পারবে যদি ধোনি দলে থাকে আর ওর অধিনায়কত্ব। এবার বলুন, বিরাট কোহলিকে শেখানোর জন্য ও ক্যাপ্টেনশিপ ছেড়ে দেবে? না। তাহলে এটাই বলতে চাইছেন? একেবারেই না, বরং ধোনির নেতৃত্বে অনেক কিছু শিখতে পারবে। ধোনির নেতৃত্বে, আরে ধোনি হলো গিয়ে মানে ক্রিকেটের দাদা। এরকম ক্রিকেটার খুব কমই পাওয়া যায়। দেখুন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবে 80 রান করেছেন, এখন উনি 4 নম্বরে রয়েছেন। মহেন্দ্র সিং ধোনির তো এখনো অনেক ক্রিকেট বাকি আছে। ফিটনেস খুব ভালো। কিন্তু আমি যা বলছি তা হলো অধিনায়ক হিসেবে 12 বছরের মধ্যে 10 বছর ধরে তিনি চাপের মানে সম্মুখীন হয়েছেন। এখন সময় এসেছে 1 বছর বা 1.5 বছরে অন্য কোনো খেলোয়াড়কে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আর ধোনিকে ক্রিকেট উপভোগ করতে দিন, 4 ছক্কা মারতে থাকুক না, যে নম্বর ব্যাট করতে চায় অধিনায়ক পাঠান, ওকে পাঠান। টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিলেন, দেখলেন তো আপনাকে জিজ্ঞেস করে তো নেননি? একদমই না, আপনার পরামর্শ তো নেননি? একেবারেই না। আরে ও সবাই শকড হয়ে গেছিল, একেবারে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছিল যে কি ও প্রথমে ড্রেসিং রুমে এলেন, তারপরে প্রেস কনফারেন্সে চলে গেলেন, তারপর আবার এলেন, এসে বলেন বন্ধুরা আমার তোমাদের সাথে 10 মিনিট কথা বলার আছে। কারোর কোনো ধারণাই ছিল না যে উনি কি বলতে চলেছেন। উনি বললেন যে দেখো বন্ধুরা, আমি আর এই 3টে ফরম্যাটে খেলতে পারবো না, ঠিক আছে তো? বলে দিচ্ছি, সময় এসে গেছে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাইছি। এই শখ মানে আমাকে ছাড়ো কারোর পক্ষেই হজম করার অবস্থা ছিল না। কোনো কাছের প্লেয়ারের নয়, এমনকি টিম ম্যানেজমেন্টের কোনো বন্ধুরও নয়, মানে কারুর কোনো রকম ধারণা ছিল না। আর উনি এসে মানে টোটাল বাই সারপ্রাইজ সবাইকে বলে দিলেন বাই সেইং দ্যাট আমি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করছি। আর
ওয়ানডে ক্রিকেটে দেখবেন ওখানেও ঠিক তাই হবে, ওভাবেই হবে। যখন ওর যাওয়ার হবে ও কেউ বুঝতেও পারবে না, ও বেরিয়ে যাবে। এটাই তো জানতে চাই, ওনার ওয়ানডে ক্রিকেট ছাড়ার বা টি-20 ক্যাপ্টেনশিপ ছাড়ার জন্য আপনার পরামর্শের প্রয়োজন? না না, মোটেই নয়, কোনো পরামর্শের প্রয়োজন নেই, এটা তার ব্যাপার। তিনি এমন একজন মানুষ যে বাধ্য হয়ে সেখানে থাকে না। যদি সে মনে করে যে তার যাওয়ার সময় এসেছে, সে সেখান থেকে চলেই যাবে, ঠিক আছে? তো হয় অধিনায়ক বা খেলোয়াড় হিসেবেও। কিন্তু আপনার কি মনে হয় আর কতদিন উনি খেলতে পারবেন পরের ওয়ার্ল্ড কাপ? দেখুন এখনো তার ফিটনেস দেখুন, সে যেভাবে রান করে, গতকাল যেমন উইকেট কিপিং এ যে রান আউট করেছে, গত 2-1 ম্যাচে যে স্ট্যাম্পিং আউট করেছে, যা দারুণ। ওর মতো কিপার বা ব্যাটসম্যান মেলা ভার। ওর নিজের ফিটনেসের উপর নির্ভর করে 3-4 বছর স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে 1.5 বছর অধিনায়কত্বের পর MS ধোনির আর চাপ নেওয়া উচিত কিনা আমাদের ম্যানেজমেন্টকে একটু ভেবে দেখতে হবে ব্যাপারটা, ঠিক আছে? কিন্তু আপনি যতটা বিরাটের প্রশংসা করেন ততটা কিন্তু ধোনির করেন। আমি আরো বেশি করেছি। গত 15 বছর ধরে ও যেভাবে ক্রিকেট খেলেছে ধোনি, সেটা মানে ও রীতিমতো আমার খুব প্রিয় ক্রিকেটার। যখন যেই সিদ্ধান্ত নিয়েছে তাকে সমস্ত ফরম্যাট থেকে অবসর নিতে হবে, তাকে আমাদের মানে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে, একেবারে অন দ্য সেম লেভেল অ্যাজ গাভাস্কর, টেন্ডুলকার, কপিল দেব। ধোনিও ঠিক ওই স্তরেই থাকবে। ধোনিকে যেমন বলা হয় ফিল্ডে ক্যাপ্টেন কুল, উনি একদমই রাগ করেন না, তো ড্রেসিং রুমেও কি ওরকম শান্ত থাকে? একেবারেই। এটা খুবই একটা ভালো প্রশ্ন, এবং এটা বরং ভালো যে আমি আজ এমন কোনো খেলোয়াড় দেখিনি যার কাছে কোনো কিছুই যায় আসে না। যে কেউ যাই বলুক বা কেউ প্রেস করুক যে সে 0 বা সে এমনকি 100 স্কোর করুক বা দল জিতুক বা হারুক, কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। তার আচার আচরণ, তার ব্যক্তিত্ব, তার দেহের ভাষা সবকিছুই পুরোপুরি কনসিস্টেন্ট। আর বিরাট কোহলির? বিরাট কোহলি তো তরুণ। বিরাট কোহলি MS ধোনির থেকে সম্পূর্ণ আলাদা আর কি। বিরাট কোহলি একজন আক্রমণাত্মক লোক, তিনি খুবই অভিব্যক্তিপূর্ণ লোক। সুতরাং হতাশা বা সুখের অভিব্যক্তি আপনি সেই সব মাঠে ভালোভাবেই দেখতে পাবেন। হ্যাঁ, তাই তো? ঠিক 2 মিনিটের মধ্যে বুঝে যাবেন। যদি তিনি কোনো খারাপ শট খেলেন, তবে তার দেহের ভাষা দেখাবে যে সে নিজের শটে রীতিমতো হতাশ। যদি সে উইকেট পায় বা দল জিততে পারে, তবে সেটা অভিব্যক্তিতে অবশ্যই দেখা যাবে। এই জন্যই সঞ্জয় মঞ্জরেকর বলেছেন যে এই 2 অ্যাগ্রেসিভ, রবি শাস্ত্রী আর বিরাট কোহলি, এরা দুজন যখন একসাথে হয়ে যান ব্যাপারটা বিপজ্জনক হয়ে ওঠে। তাই তো হয়, তাই না? পজিটিভ এবং পজিটিভ, সুপার পজিটিভ। হ্যাঁ, সুতরাং এর মধ্যে সমস্যাটা কি? আমাদের মেজাজ বেশ সিমিলার খুব, কারণ আমিও আক্রমণাত্মক, আমি জেতার জন্য খেলি, টাইম পাস নয়। আমরা ময়দানে যাই জেতার জন্য, ওখানেই কথা একেবারে শেষ, আর কিচ্ছু না। প্লে উইদিন দ্য রুলস, ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাও আর জেতার জন্য খেলো। দেখুন, এটা অনেকেই বলেছেন যে কোহলি প্রয়োজনের থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ, এতটা অ্যাগ্রেসিভ হওয়া উচিত নয়। সে নিজেই গিয়ে শিখবে, ঠিক আছে, যে কোথায় লাইনটা টানতে হবে এবং কোথায় ভারসাম্য বজায় রাখতে হবে। আপনি যদি গত 6-8 মাসে তাকে দেখেন, ঠিক আছে, তো তবে আপনি ইতিমধ্যেই দেখতে পাবেন যে তিনি একজন অধিনায়ক হিসেবে কতটা পরিণত হয়েছেন। যেমন সংবাদ সম্মেলনে দেখেন, যেভাবে সাক্ষাৎকার দেয়, এটা স্পষ্ট যে ও অনেকটাই পরিণত হয়ে গেছে। সবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সেঞ্চুরি করেছেন অতটা অ্যাগ্রেসিভ ছিলেন না যতটা আগে। একদম। কিন্তু সেখানে একটি অস্ট্রেলিয়ান দল রাখুন বা পাকিস্তানের দল রাখুন, তারপর দেখুন। আচ্ছা, যখন পাকিস্তানের সঙ্গে ম্যাচ হয় তো পুরো টিমের মধ্যে এই অ্যাগ্রেশন কোত্থেকে আসে? সেটা তো অটোমেটিক, আপনাকে কিছু বলতে হবে না, এ সরাসরিই আসে, কারো কিছু বলার দরকারই নেই। কারণ এমনকি আমি যখন খেলোয়াড় ছিলাম তখন অটোমেটিকই আসতো। এখন আমি দলের পরিচালকও তার, এবং আমরা পাকিস্তানের বিপক্ষে 3টে বড় ম্যাচ খেলেছি, 2টি বিশ্বকাপে এবং 1টি এশিয়া কাপে। এবং ভারত পাকিস্তান ম্যাচে যে পরিমাণ উত্তেজনা থাকে তা অন্য কোনো ম্যাচের সাথে তার তুলনা হয় না। এখন রবি, আপনি বিরাট কোহলিকেও ভালো করেই চেনেন, MS ধোনিকেও চেনেন, দুজনে একসাথে খেলেছেন, তো এদের দুজনের মধ্যে যখন লড়াই হয় তার পেছনে কারণটা কি? একেবারেই না, কোনো লড়াই ছিল না। প্রকৃতপক্ষে প্রেস তো লড়াই চাইবে, তবে একেবারেই
কোনো লড়াই নেই। একে অপরের প্রতি তাদের যে শ্রদ্ধা রয়েছে তা অসাধারণ। বিরাট কোহলি বিশ্বাস করে যে মহেন্দ্র সিং ধোনি একজন দুর্দান্ত খেলোয়াড়, ঠিক আছে, এবং আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, শিখে চলেছি। এবং MS ধোনি জানে কিভাবে হ্যান্ডেল করতে হয় বিরাট কোহলিকে। ধোনি জানে বিরাট একজন মারাত্মক প্লেয়ার, কিভাবে তার কাছ থেকে সর্বাধিকটা বের করতে হয় সেটাও জানে। ও এটা বলে না, একই ড্রেসিং রুমে দুটো অ্যালফা পুরুষ, একই ড্রেসিং রুমে, তবে একে অপরের প্রতি তাদের যে শ্রদ্ধা রয়েছে তা অসাধারণ। এবং এটি আমার সময়কালে আমি সবচেয়ে ভালো জিনিস যেটা অনুভব করেছি সেটি এটি। কিন্তু জনসাধারণের ধারণা এই দুইয়ের মধ্যে ক্রমাগত ঝগড়া আর মতবিরোধ চলে, দুজনে একে অপরকে বোঝে না। এই ব্যাপারটা সর্বদাই ভারতীয় ক্রিকেটে থাকবে, সেটা মনে রাখবেন। আমরা যখন খেলতাম তখন কপিল দেব অধিনায়ক হওয়া উচিত, কেউ বলতো সুনীল গাভাস্করের অধিনায়ক হওয়া উচিত, কেউ বলতে বেদিকে অধিনায়ক হওয়া উচিত, কেউ বলতেন যে অন্য কারো অধিনায়ক হওয়া উচিত। সুতরাং অধিনায়কত্বে মিডিয়া লোকেরা মানে সর্বদাই একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেবে, মিডিয়ার লোকেরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খেলোয়াড়রা কি ভাবেন। এবং আমি এটি পরিষ্কার করে দিতে চাই যে তাদের উভয়ের একে অপরের প্রতি শ্রদ্ধা ওটা দুর্দান্ত। রেসপেক্ট তো ঠিক আছে, কিন্তু ঝগড়া আছে না? একেবারেই নেই, একেবারে নেই। রবি, খুব ভালো লাগলো আপনি MS ধোনি আর বিরাট কোহলির ব্যাপারে সব জানালেন জনসাধারণকে, কারণ এই দুজনকেই জনসাধারণ খুব ভালোবাসে। ধোনি বা বিরাট কোহলি সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের? স্যার, আপনি আপনার সময় খুব ভালো খেলেছেন, আপনি সবকিছু করেছেন, আন্তর্জাতিকভাবেও খেলেছেন। একজন স্পোর্টসম্যান তার পারফরমেন্সেই পরিচয় পায়, তো এই যে বিরাট কোহলি, ওনার মধ্যেও আপনার ছাপ দেখা যায়। তো আপনি কি এই শোয়ের মাধ্যমে বিরাট কোহলিকে কোনো মেসেজ দিতে চাইবেন? না, আমার কোনো বার্তা দেওয়ার দরকার নেই, কারণ আমি যখন বিরাটকে প্রতিদিন দেখি, আপনি জানেন যে তার যে ফোকাস, তার যে কাজের নীতি, প্রতিটি খেলার জন্য তার প্রস্তুতি, সেটি একেবারে দেখার মতো। কারণ সে অতীতে যা কিছু করেছে তা পেছনেই ছেড়ে আসে। যেমন শেষ ম্যাচে করেছে 150 রান, পরের ম্যাচে যখন ব্যাট করতে নামে তখন আগেরটা ভুলে যায়। তার মনোযোগ, শুরুতে তার নিয়মানুবর্তিতা, সেটি দেখার মতো। তার প্রস্তুতি, সে জানে তাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে তার, ঠিক আছে, আর লম্বা ইনিংস খেলতে হবে। তাই এই যে ওয়ার্ক এথিক্স, সেটি দেখার মতো। এটা নিয়ে কিছু বলারই নেই। আমি কোনো সাক্ষাৎকারে দেখেছি আপনি বলছেন যে 2-3 জন লোক বারবার বলছে যে ধোনির এখন রিটায়ারমেন্ট নেওয়া উচিত। আরে অনেক লোকে বলে, আমি তো পেপারে পড়ি যে যখনই ও রান করতে পারে না, ওইসব আমি 3-4 বছর ধরে পড়ছি, যখনই রান পাবে না তো একে শুইয়ে দাও, ওকে ঘুম পাড়িয়ে দাও, ধোনিকে বসিয়ে দাও, বুঝুন, একটা খাটিয়া দিয়ে দাও, ভালো মতো মানে ঘুম পাড়িয়ে দাও, সন্ন্যাসে পাঠিয়ে দাও। আরে একবার এইটা দেখুন যে কার সম্বন্ধে আপনারা কথা বলছেন। ধোনি দেশের জন্য যা কিছু করেছে, সকালে উঠে আপনি নিজেকে আয়নায় দেখুন একবার, আপনি কি এর মোটামুটি মানে 1/16 করেছেন আপনার জীবনে? এখনো অনেক অভিযোগ আর প্রশ্ন রয়েছে। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর রবি শাস্ত্রীর ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। রাত্রি 2টো পর্যন্ত নাইট ক্লাবে ছিলেন, আর পরের দিন সকালবেলা ব্যাট করতে নামেন, আর ব্যাটিং করে ফিরে আবার নাইট ক্লাব গেলেন। তা আমি মিথ্যে বলবো না, একবার বা দুবার বা সম্ভবত 3বার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র রবি শাস্ত্রী। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ইনি হলেন একজন প্লে বয়। এখন এই অভিযোগটা আমার নয়, মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনের উপর যে ফিল্ম তৈরি হয়েছে তাতে দেখা গেছে আপনি একজন প্লে বয়। পরের দিন সকালে আপনার ব্যাটিং করার আছে, আগের দিন রাতে আপনার রুমে। ওরে বাপরে, আমি এই ছবিটি দেখিনি রজত বাবু, এটি আজহারউদ্দিনের। আমি গল্পটি শুনেছি যে সিনেমা এরকম ছিল। আমি এখন মানে বুঝতে পারি না যে তিনি আমার দিকে আঙুল দিচ্ছেন নাকি অন্য কারো দিকে। তো আর কেউ নেই না এখন আমি জানি না যে আমি একজন প্লে বয় কিনা।
আচ্ছা, এই কথাটা কি সত্যি যে রাত্রি 2টো পর্যন্ত নাইট ক্লাবে ছিলেন, আর পরের দিন সকালবেলা ব্যাট করতে নামেন, আর ব্যাটিং করে ফিরে আবার নাইট ক্লাব গেলেন? তবে আমি মিথ্যে বলবো না, একবার দুবার বা সম্ভবত 3বার। এটি কলকাতার একটি ম্যাচ ছিল, আমার মনে আছে। আমরা 5 দিনই ব্যাটিং করেছিলাম এই টেস্ট ম্যাচে, আর সেই টেস্ট ম্যাচটি 31 হয়েছিল, নিউ ইয়ার্স ইভে। কেউ টেস্ট ম্যাচ খেলে নতুন বছরের প্রাক্কালে? কিন্তু ভারত খেলেছিল এবং আমরা সন্ধ্যায় ব্যাটিং করছিলাম। তো এটি 26 বা 25 বা তারপরে 31 তো পার্টি করতেই হয়, তাই না? আমার বয়স 23 বছর তখন, আমি ঘরে বসে কি করব? সুতরাং আমি নতুন বছরে পরের কিছুটা পার্টি করতে গেছিলাম এবং তারপরে ঘরে ফিরে এসেছি। হ্যাঁ, পরের দিন টেস্ট ম্যাচ শুরু হয়েছিল, প্রায় আধ ঘন্টা ধরে পিছিয়েছিল, কারণ খারাপ আলো ছিল। তো আমি বললাম, বাহ ভালো, আবার পার্টি? না না, আমি গিয়ে ঘুমিয়েছি সত্যি। তারপর গিয়ে শুয়ে পড়লাম। তারপর হলাম জানুয়ারি মাসের প্রথম দিকে আমার মেজাজ বেশ ভালো, পরিবেশও ভালো, পার্টির মেজাজ চারিদিকে। আবার পার্টিতে গেলাম, আবার ফিরে এলাম। তারপর আবার পরের দিন খেলা হলো, পুরো ইনিংস খেললাম এবং 100 রান করলাম। তাই বলছি, পার্টি বোধহয় আজহারউদ্দিনও করেছিল। তো মানে কখনো কখনো পার্টি করলেও ভালো হয়। আপনি পৃথিবীর এমন একমাত্র প্লেয়ার যিনি নাইট ক্লাবে গিয়ে সেঞ্চুরি করেন। হ্যাঁ, সেটা ঠিকই। আমি মানছি যে আমি আগের দিন পার্টি করেছি। আমি এটা বলবো না যে আমি একমাত্র খেলোয়াড় যে পার্টিতে গেছে, অনেক খেলোয়াড়ই পার্টিতে গেছে। কিন্তু আর কে কে ছিল যদি একটু বলেন? না না, সেটা বলবো না। আমি আমার নিজের কথা বলবো, আমি অন্যদের কথা বলি না। এটা কিন্তু টিম গেম ভাই, ঠিক আছে? তো একেবারে মানে ড্রেসিং রুমের কথা ড্রেসিং রুমেই থাকে। হ্যাঁ। আচ্ছা, এটা বলুন যে যখন আপনি ব্যাটিং করতে নামতেন তখন ব্যাটিং করার সময় ওই এ চিহ্নটা কেন দেখাতেন? এ? ওই যারা বসে থাকতো, তালি বাজাতো। কার কথা বলছেন আপনি? অনিতা, অমৃতা, অনেক মানে এ দিয়ে তো অনেকের নাম শুরু হয়। এখন আবার আমার মেয়ের নামও আলেখা। ওই সময় তো আপনার মেয়ে হয় না না, তখন মেয়ে হয়নি, একেবারেই নয়। তো অনেকের নাম, এমনকি গ্যাব্রিয়েলা সাবাতেনের নামও শোনা গেছে। আমিও শুনেছি। সেই সময় এরকম নাম আসতো যেগুলো বদলাতে থাকতো প্রত্যেক সপ্তাহে আর কি। কিন্তু আমরা কখনো অভিযোগ করিনি। হ্যাঁ, আসতে দাও, এটা চলতে দাও মিটার। দেখুন, এটা এমন নয় যে শুধু নামই আসতো। এই দেখুন, সেই সময় নভেম্বর 1986-এ এটা ম্যাগাজিন, সেটা আমার কাছেও আছে, তাতে আপনার ছবি ছাপা হয়েছিল অমৃতার সঙ্গে। ও আমার বান্ধবী ছিল। হ্যাঁ, তো তখন কখনো কেউ তো ছবি তুলেছিল, কেউ একজন। আর ওরা কভার স্টোরি লিখেছিল যে লাভ টেস্ট বয় রবি শাস্ত্রী। সে বলেছে, তাই না? আমি তো বলিনি, তাই না? তো আমি কি করে বলবো? আরে দেখুন না, কথা যখন হচ্ছে বলে দিন না সত্যিটা। এটা সময়ের ব্যাপার, অনেকদিন আগেকার কথা। কিন্তু আমি শুনেছি আপনি এখনো বদলাননি। দেখো ভাই, একবার যদি স্ট্যাম্প লেগে গেল তাহলে তুলে ফেলতে কিন্তু অনেক সময় লেগে যায়। আমি বলবো না যে সবই ভুল কথা, কারণ বানর যত বয়সী হোক না কেন ডিগবাজি খেতে ভোলে না। তো আপনি যখন ডাইরেক্টর ছিলেন দলের, তো আপনি পারমিশন দিয়েছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মাকে নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি দিয়েছিলাম। আমাকে জিজ্ঞেস করেছিলাম আমার ক্ষতিটা কি। যদি কোনো ব্যক্তির ফোকাস বা একাগ্রতা অনুষ্কার জন্য প্রভাবিত হচ্ছে না খারাপ ভাবে, তাহলে তফাৎটা কি হবে? টেস্ট খেলায় সে তো 160 রান করলো, তাহলে এবার যদি 0তে আউট হতো তখন লোকে বলবে দেখো কনসেন্ট্রেশন বিগড়ে গেছে। কিন্তু যখনই 0তে আউট হয়ে যায় তখনই লোকে বলে যে অনুষ্কার জন্য। হ্যাঁ, লোকে তো বলবেই। আবার যখন সে 170, 180 বা 160 করবে তখন কেউ কিছু বলবে না। তাই আমার মতে এটা একেবারেই ঠিক নয়। আর বিশেষ করে আজকের সময় যখন এত বেশি প্রেশার রয়েছে,
কখনো কখনো একজন খেলোয়াড়ের সঙ্গ প্রয়োজন হয় কারণ সে অনেক চাপে রয়েছে, দীর্ঘদিন ধরে সে ঘর ছাড়া। এখন ক্রিকেটারের 3টি ফরম্যাট রয়েছে। যখন আমরা খেলতাম তখন শুধুই একদিনের ক্রিকেট, তাও সবে শুরু হয়েছিল, আর টেস্ট ম্যাচ হয়েছে, কিন্তু এত বেশি ক্রিকেট তখন হয়নি। সুতরাং আমার মতে এই জাতীয় সঙ্গ প্রয়োজন, মানে স্ত্রীকে ভ্রমণ করতে বা গার্লফ্রেন্ডকে ভ্রমণ করতে হয়, তো এই ব্যাপারটা চলে। মানে ওয়াইফ আর গার্লফ্রেন্ড দুজনকে নিয়ে ট্রাভেল করতে পারে? না না, যার বিয়ে হয়নি তার কথা আমি বলছি না, যার গার্লফ্রেন্ড আছে সে আসুক, কি হয় তফাৎ হয় তাতে? এই শিক্ষা শুধু রবি শাস্ত্রী দিতে পারে, আর কোনো প্লেয়ার তো দিতে পারে না। আমার ভাবনা দলের জন্য যে কোনটা ভালো হয়, ঠিক আছে। আর আমার মনে হয়েছিল যে অনুষ্কা যখন এসেছিল, বিরাট কোহলি শুরুটা ভালোই করেছিল, কিন্তু তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ কি? টিম পারফরমেন্স, তাই না? তো যখন সে 170-160 রান করে, তখন আর আপনি কি চান? আর বাকি যে আপনি বলছেন যে পরের টেস্টে আবার 100, মেলবোর্নে 100 এবং পরের টেস্টে সিডনিতে 100। তো এই প্রথমবার জনতা বুঝতে পারছে যে অনুষ্কার আশায় বিরাট কোহলির পারফরমেন্স ভালো হচ্ছে। বিরাট কোহলি হলো পেশাদার, ও জানে তার কাজের নৈতিকতা কি। খেলার আগে সে যে ধরনের প্রস্তুতি নেয় তা কিন্তু অতুলনীয় একেবারে। সে চিন্তা করে না যে সে কে নয়, কিন্তু যে কোনো ব্যক্তির স্বাচ্ছন্দ্যের প্রয়োজন, কারণ মানে অনেক দিন বাড়ির বাইরে থাকতে হয়, তাই কখনো কখনো মানে নিঃসঙ্গতা কাটাতে সঙ্গীর প্রয়োজন হয়, যাতে সে কিছুটা শান্ত থাকে, তাই তার ফোকাস একই রকম থাকে। এরকম তো নয় যে বন্ধু থাকলে ফিটনেসের দিকে খেয়াল রাখবে না, জিমে যাবে না। একেবারেই নয়। যদি তা হয় তাহলে মানে কোচ হিসেবে বা ডিরেক্টর হিসেবে কিংবা বিসিসিআই মানে হিসেবে আর কি, তাহলে তো মানে কমপ্লেন করতে হবে যে যদি তারা প্রশিক্ষণের দিকে মনোযোগ না দেয়, বা যেমন আমি বলেছিলাম যে তারা প্রস্তুতির ওপর মনোযোগ যদি না দেয়, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমি শুনেছি বিরাট কোহলি ফিটনেসের প্রতি খুবই মনোযোগ ভীষণ রকম, এবং সে যেহেতু ফিটনেসের দিকে মনোযোগ দেয়, তাই সেটা খেলায় প্রতিফলিতও হয়। আর ভালো দিক হলো যে দলের অন্য মানে খেলোয়াড়রা তারাও কিন্তু তাকে অনুকরণ করতে চায়, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। তাহলে অন্য কিছু শেখার নেই তো? আপনার হিস্ট্রি আমি পড়ছিলাম, তাতে আমি দেখেছি যে জিয়া বিশ্বনাথ আপনাকে হাতে নাতে ধরেছিলেন, আপনি বিয়ার খাচ্ছিলেন। আমি তো ওর সঙ্গেই খাচ্ছিলাম। আমি যখন 17-18 বছর বয়সী ছিলাম, তখন আমি বিয়ার খেয়েছিলাম। আমি আমার বাবার সাথে বিয়ার খেয়ে থাকতাম। তাহলে যদি বাবার সঙ্গে পান করতে পারি, তাহলে কাকে ভয় পাবো? আমাকে কিছু দেখাতে হবে না, কাকে ভয় খাবো? একবার সুনীল গাভাস্কর যখন ক্যাপ্টেন ছিলেন, তখন ওনার হাতে ধরা পড়েছিলেন আপনি জিন খাচ্ছিলেন। আরে সবাই ধরেছে আমাকে, কারণ আমি লুকোতাম না, তো কোনো সুযোগও পেতাম না। কিন্তু পরের দিন ম্যাচ আছে, আপনি খেলছেন, আর রাতে আপনি জিন খাচ্ছেন। আরে না, আমরা এত মানে ফুলিশ নই আর কি, যে আমরা জানি যে আমাদের মানে পরের দিন খেলতে হবে, এবং আমরা আরো জানি যে পরের দিন যখন সুযোগ আসবে তখন 100 মানে বা এমনকি 200 করতে পারি, এতটা যেন দম থাকে আমাদের মধ্যে। অথবা আমাদের 30 ওভার বা 35 ওভার বোলিং করতে হবে, সেই এনার্জিটা দরকার। কারণ যদি আপনি সেই দিকে মনোযোগ না দেন, তাহলে এই খেলাও আপনাকে সম্মান দেবে না। আচ্ছা, এটা কি সত্যি গাভাস্কর যখন আপনাকে ধরেছিলেন, জিন খাচ্ছিলেন আপনি, তখন আপনাকে এটা বলতে এসেছিলেন যে আপনাকে নাম্বার 10-এ নয় নাম্বার 1 হতে হবে, ওপেন করতে হবে? গাভাস্কর আমায় ধরেননি, কিন্তু তিনি যখন এলেন সেই সময় আমরা জুস খাচ্ছিলাম আর কি। এবং তিনি আমাকে বললেন যে তোমাকে কিন্তু এবার ওপেন করতে হবে। যেভাবেই তিনি বললেন, তাতে সব মানে যাবতীয় জুস ফুস সব পেছনে চলে গেল। কারণ আমার মনে সোজা এলো যে আমাকে মানে ইমরান খান এবং আবার সরফরাজ নওয়াজের বিরুদ্ধে খেলতে হবে, এবং ভারতীয় দল 1982 সালে পাকিস্তান এগেন্স্টে ভালো খেলতে পারেনি আর কি। তো আমি বললাম যে এই আমার জন্য একটা বিশাল বড় সুযোগ, তাই সব কিছু ছেড়ে এখন রান করার ওপর মনোযোগ দাও, ঠিক আছে? এবং সেই ইনিংসে আমি 100 রান করলাম, এবং আমার গোটা জীবন এবং ক্যারিয়ার তাতে বদলে গেল। তো যখন আপনি ব্যাটিং শুরু করেছিলেন, ওপেনিং করেছিলেন, তখন আপনার গার্লফ্রেন্ডগুলো কি করছিল? ওরে বাবারে, আর যখন ওই লেভেলে ব্যাটিং করতেন আমি, তখন আর কি ইন্ডিয়া পাকিস্তানে
তখন মেয়েটে সব ভুলে যাও, সব কিছু ভুলো, ফোকাস করো ক্রিকেটে। এবং আমাকে ফোকাস করতে হয়েছিল কারণ এই যে পেস আক্রমণ আমার জীবনে দেখা সেরা আক্রমণের মধ্যে একটি ছিল একেবারে। কারণ সেখানে কারা ছিল না, ইমরান খান, সরফরাজ, নওয়াজ ছিলেন এবং তাদের দুটি আম্পায়ার ছিলেন। বুঝো, প্যাডে লাগলে ব্যাস ধন্যবাদ। তাই ফোকাস আরো অনেক বেশি দরকার ছিল। বিরাট কোহলির মধ্যেও কি সেই একই কোয়ালিটিস আছে? অবশ্যই আছে, আর একটু বেশি মাত্রায় আছে। হ্যাঁ, তার মধ্যে যদি দেখেন যে 27 বছর বয়সে ও 27টি সেঞ্চুরি করে দিয়েছে ওয়ানডেতে, মানে 26 বা 27টি। তার ইতিমধ্যে মোটামুটি 35টা বা 40টি আন্তর্জাতিক সেঞ্চুরিও আছে। আর সে ভারতের অধিনায়ক। তার আরও 10 বছরের ক্রিকেট খেলার সামর্থ্য আছে, কিন্তু 10-11 বছর, যেমন তার ফিটনেস। যদি সে 10 বছর খেলে তাহলে অনেক কিছুই করতে পারে। ওই যে সচিন তেন্ডুলকারের 100 সেঞ্চুরি রেকর্ড আছে, সেটা ভাঙতে পারবে কি? যেমন আমি বলেছি 10 বছরে অনেক কিছুই হতে পারে। যদি বিরাট কোহলি 10 বছর খেলে তাহলে কিছুই অসম্ভব নয়। কিন্তু আমার মতে তার উপরে চাপ দেওয়া উচিত নয়, কারণ সচিনের রেকর্ড একটি অত্যাশ্চর্য রেকর্ড। এমন এক ক্রিকেটারকে জীবনকালে একবারই পাওয়া যায় যে আন্তর্জাতিক শতক 100টিরও বেশি করে ফেলেছে। মানুষ এসব প্রথম শ্রেণীর ক্রিকেটে করে, কিন্তু ইন্টারন্যাশনালি 100টা সেঞ্চুরি করা সহজ কথা নয়। কিন্তু যেমন আমি বলেছি, বিরাট ইতিমধ্যে প্রায় 40টি শতক করেছে। সে যদি আরও 10 বছর খেলে তাহলে কিন্তু কেউই বলতে পারে না যে কোথায় গিয়ে। রবি শাস্ত্রী 18 মাসে কোন ক্ষেতের গমের আটা খাওয়াচ্ছিলেন যে এত তাড়াতাড়ি রান করা শুরু করে দিলেন? কোনো পার্টিকুলার গমের আটা ফাটা কিছু নেই। আমাদের এর উত্তর বিরাটের কাছ থেকে নিতে হবে। কিন্তু বিরাটের সঙ্গে আমার যা সম্পর্ক সেটা শুরু থেকেই খুবই ভালো ছিল আর কি। আমার যে বোঝাপড়া, মানে খুব ভালো পরিচালক ও খেলোয়াড় আর কি, তা নিজেদের মধ্যে সেটা খুব ভালো লেভেলের যদি কনফিডেন্স চলে আসে তাহলে সেই জুটি খুব সফল হয় আর কি। তাদের মধ্যে অনেক কিছুই সম্ভব হয়, যা কিছুই। তাই আমার মতে বিরাটের ব্যাপারে এই কথা বলা যায়, তেমন কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল না। একবার মনে হবে আপনি জানেন যে আপনি হয়তো ব্যর্থ হচ্ছেন, 3 বা 4 ইনিংসে রান 8 বা 6 ইংল্যান্ডে, এরকম যে কারোর সঙ্গে হতে পারে। তবে আমি যা দেখেছি তার খেলা বা কৌশলে আমার বেশি কিছু করার প্রয়োজন ছিল না, শুধু মেন্টাল। আর একই জিনিস আপনি রবিশঙ্কর অশ্বিনের সাথেও করেছেন। আর অশ্বিন একজন খুবই বুদ্ধিমান ক্রিকেটার, খুবই বুদ্ধিমান ক্রিকেটার, কিন্তু তার আত্মবিশ্বাসের স্তরও একটু মার খেয়েছিল আমার মতে। যখন তাকে টেস্ট ম্যাচে বাদ দেওয়া হয়েছিল সেই সময়টির তার জন্য ছিল সবচেয়ে বড় একটি পাঠ ছিল অশ্বিনের। কারণ সে নিজেকে চ্যালেঞ্জ করেছিল যে আমি দলের মধ্যে ফিরে আসবই, আমি কঠোর পরিশ্রম করব, আমি বেসিকগুলোতে ফিরে যাব এবং অফ স্পিনের ওপর মনোনিবেশ করব এবং তারপর পেসের দিকে আসব। এবং সেই একই কাজ করেছে। আমি যেমন বলেছি খুবই বুদ্ধিমান ক্রিকেটার, সেও এমন একজন ক্রিকেটার যে আরও 10 বছর খেলতে পারে এবং সে 500রও বেশি উইকেট নিতে পারে সহজেই। ইতিমধ্যে তার 200-র উপরে উইকেট হয়ে গেছে এবং সে সহজেই 300 উইকেট নিতে পারে। স্যার, আপনি বলেছেন যে আমরা কখনো সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির তুলনা করতে পারি না, কিন্তু স্যার আপনি কি মনে করেন না যে বিরাট কোহলি এই কারণে একটু মানসিকভাবে দমে গেছে? কারণ সারা বিশ্ব বলছে যে যদি কেউ সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছাকাছি আসতে পারে সেটা বিরাট কোহলি পারে। তো আপনি কি বলেন? আমি সেরকম কিছু বলছি না, আমি টেকনিকের তুলনা করছি। কারণ সচিনের যে টেকনিক সেটা খুবই স্বাভাবিক, যেভাবে কোচিং ম্যানুয়ালে উল্লেখ করা থাকে সেরকমই কমপ্লিট গেম, একেবারে তার সহজাত খেলা। আপনি যদি দেখেন বিরাট কোহলি প্রায়শই অদ্ভুত, যেমন তার নিচের প্রান্ত এখান থেকে আসবে, সে বলটিকে স্টাম্পের বাইরে থেকে স্কোয়ার লেগে সুইপ করবে, সে বলকে মিডল এবং লেগে খেলার সময় এক্সট্রা কভারের ওপর দিয়ে খেলে। সেটা হলো আনঅর্থোডক্স প্লেয়ারের লক্ষণ। আমরা এই দুই খেলোয়াড়ের তুলনা করতে পারি না। তবে দুজনের রান বানানো অবশ্য একই, কিন্তু যখন দুজনেই ব্যাট হাতে নেয় তারা দীর্ঘ ইনিংসের জন্য নেয়। যেমন সচিন ওয়ানডেতে 100 রান করতেন, বিরাট এখন টেস্ট ম্যাচেও কিন্তু রান করেছে। আমার মতে এবার সে নিজের শিখরে পৌঁছেছে বিরাট কোহলি। কারণ যে ব্যাটসম্যানই হোক তার শিখর যেটা, আমি বুঝি যে 27 থেকে মোটামুটি 35 বছরের মধ্যে। এই বাকি যে 6 বছর থাকে আপনার হাতে, সেটা যতটা আপনি করতে পারেন করুন। স্যার, যখন বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে তখন উনি কি এমনই খেলবেন যেমনটা উনি এখন খেলেন? একদম একদম, কেন নয়? তিনি এখনই দলের অধিনায়ক। হ্যাঁ, তার প্রথম টেস্ট ম্যাচে যখন তাকে অধিনায়ক বানানো হয়েছিল সে 2 ইনিংসে 100 রান করেছিল। অনেক খেলোয়াড় আছে যখন তাদের উপর দায়িত্ব দেওয়া হয় তারা খেলাটা আরো বেশি উপভোগ করে, ঠিক আছে? তো তারা চাপটা উপভোগ করে। হ্যাঁ,
অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে তাদের খেলাটা নষ্ট হয়ে যায় পুরোপুরি। বিরাটের সাথে সেরকম হয় না। আরো প্রশ্ন আছে আমার কাছে, আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে রবি শাস্ত্রীর ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। 6 more into the stands. India win the World Cup. ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ক্রিকেট দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র রবি শাস্ত্রী। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি ক্রিকেটে সংস্কারের বিরুদ্ধে। রবি সুপ্রিম কোর্ট লোধা কমিটি অ্যাপয়েন্ট করেছে, বিভিন্ন রকম সংস্কার করতে চাইছে, আর আমি আপনার স্টেটমেন্ট দেখি, ইন্টারভিউগুলো দেখি যে আপনি কোনো রিফর্ম চান না। না না, একেবারেই নয়। আমি এটা বলছি না। আমি বলেছি যে সংস্কারের প্রয়োজন। প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের মধ্যে যে লোধা কমিটি যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, আমি তো বিশ্বাস করি যে 80 বা 85% তা বাস্তবায়িত হওয়া উচিত। কারণ অনেক জায়গায় কিছু লোককে শাসন করা জরুরি, এটা খুবই জরুরি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে 80 থেকে 85% এখন বাস্তবায়িত দেখুন, হওয়া উনি উচিত। বলছেন যে 3 জনের বদলে 5 জন সিলেক্টরের কোনো দরকার নেই, 3 জনই ঠিক আছে। সমস্যাটা হ্যাঁ, আমি কোথায়? সেটাই বলছি যে বাকি যে 15% পুরোপুরি বাস্তবায়িত যদি করতে হয়, তাহলে আমার মতে সেটা একেবারেই সহজ হবে না। পুরোটা মানে বাস্তবায়িত করা কঠিন, বলা সহজ, কিন্তু প্রকৃতপক্ষে করাটা ভীষণ রকম কঠিন। সেই সময়ে মানে বাস্তবায়নের অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, এটি আমার মতামত। আমি এটা কি বলছি না ধরনের যে সমস্যা? মানে যেমন আমি selector নিয়ে- সিলেক্টরদের বলি, এটি খুব বড় একটি দেশ এবং ভারতে ক্রিকেট খেলার জন্য যত মানুষ আছেন, যদি আমি পুরো বিশ্বর দিকে তাকিয়ে দেখি, তাদের সংখ্যা ভারতীয় ক্রিকেটারদের তুলনায় তেমন বেশি হবে না, ঠিক আছে? আর তাছাড়া আমাদের সিস্টেম সেটি কিন্তু খুব ভালো। এখানে যেমন 5টি জোন, 5 জন সিলেক্টর, একজন করে প্রত্যেক জোন থেকে। আপনি কি চান? সিলেকশনের স্বচ্ছতা, তাই না? কিন্তু আপনি যদি দেশের আয়তন দেখেন, আর তাছাড়া খেলায় 3টি ফরম্যাট আছে, 50 ওভারের ফরম্যাট, 2020 ফরম্যাট, তাহলে আমার মতে 5 জন সিলেক্টর তো হওয়া উচিতই, এবং 10 জন ট্যালেন্ট স্কাউটার প্রয়োজন, প্রতি জোন থেকে 2 জন করে। কারণ আমি হলাম পশ্চিম জোনের, যদি আমাকে সিলেক্টর করেন, আমি কিভাবে জানবো যে সেন্ট্রাল জোনে কোন মানে তরুণ খেলোয়াড় বেশি ভালো, অথবা সেন্ট্রাল জোনের সিস্টেমটি কি? অথবা আমি যদি ট্যালেন্ট স্কাউটার হই, আমাকে কোথায় যেতে হবে? যে কোনো মানে কোন কোচেরা ভালো, বা যারা অনূর্ধ্ব 15 খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন, অথবা অনূর্ধ্ব 19-এর জন্য কোন কোচ ভালো। কিন্তু যদি কেউ কেন্দ্রীয় জোনের হয়, অথবা আমি পশ্চিম জোনের, মানে এখন আমি কিন্তু জানবো যে মুম্বাইয়ে কোথায় যেতে হবে বা পুনেতে কোথায় যেতে হবে। আমার সেই ধারণাটি আছে, কারণ আমি সেই জোনে খেলেছি। তাই আমার মতে 3 জোন সিলেক্টর তবে যথেষ্ট জাস্টিন নয়। লোধা তো কোনোদিন ক্রিকেটই খেলেননি। দেখুন, সুপ্রিম কোর্টের সুপারিশ মানে যেটি রেকমেন্ডেশন লোধা কমিটির, তা মানা উচিত। কিন্তু আমি বলছি যে কেউ গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে আসবে। কুলিং অফ পিরিয়ডের কথা বলছিলেন আপনি। উনি বলেছেন যে যদি আপনি একবার অফিস বেরার হন, তাহলে 3 বছরের ছুটি, আবার আপনি অফিস বেরার হতে পারবেন না, আমার মতে ওটাও কম। হ্যাঁ, কারণ যদি কেউ প্রশাসক হতে চায়, তাহলে সে কিছুটা ধারাবাহিকতাও চাইবে, তাই না? সেটা 5 বছর হোক বা 6 বছর হোক, তাহলে ঠিক আছে। তুমি 3 বছরের কুলিং অফ পিরিয়ড করছো, আবার এসে 6 বছর ধরে করো, ঠিক আছে। তা আমার মনে হয় যদি কেউ ভালো কাজ করে, ওকে, তাহলে কেন এমনটা হবে যে 3 বছর পর বেরিয়ে যাও? কারণ এই ব্যক্তির পরে যে আসবে, সেই ব্যক্তি কি আগের জনের করা ভালো কাজগুলো অব্যাহত রাখবে? হ্যাঁ, সেই গ্যারেন্টি কি আছে? তাই যদি তুমি কোনো ভালো লোক খুঁজে পাও, যদি নির্বাচনী প্রক্রিয়ায় তাকে আবার নির্বাচিত করা হয়, তাহলে সে আরো 3 বছর কাজটা সম্পূর্ণ করতে পারে, করা উচিত। আর তারপর 3 বছরের কুলিং অফ পিরিয়ড নাও, আর 6 বছরের জন্য আবার ফিরে এসো, তারপরে আবার ফিরে এসো, 6 বছর হয়ে যাবে। তবে দেখো, এখন আর কিছু করা যাবে না, কারণ সুপারিশ এবং রায় গৃহীত হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এখনো কথাবার্তা চালানো যেতে পারে। কিন্তু যখন এমন রেকমেন্ডেশন দেওয়া হলো, ওখানে রবি শাস্ত্রী ছিলেন, সুনীল গাভাস্কর ছিলেন, সচিন তেন্ডুলকর ছিলেন, কেউ কোনো পরামর্শ নিয়েছিল? আনফর্চুনেটলি আমাকে তো কেউ জিজ্ঞেস করেনি। যদি জিজ্ঞেস করতো, আমি আপনাকে যা বললাম সেটা আমি এস্টিমড সুপ্রিম কোর্টকেও সেই একই দেখুন, আরো কথাগুলো একটা বলতাম আমি। পরামর্শ আছে, যাদের বয়স 70-এর বেশি
তিনি কোনো মন্ত্রী হন বা কর্মকর্তা হন। আমি যেমন বলছি, আমি অনেক মন্ত্রীর সাথে মানে বড় হয়েছি। আমাদের সময়ের মানে ওয়াংখেড়ে বাবু ছিলেন, তারপরে মানে সালভে বাবু ছিলেন, তারপর এলেন মাধবরাও সিন্ধিয়া, তারপর শরদ পাওয়ার, তারপর জেটলি বাবু কিছু সময়ের জন্য IPL এসেছিলেন। আর আমি বলি যে এরা হলেন মহান প্রশাসক সবাই। যেমন ধরুন শরদ পাওয়ার মানে 70 বছর তার ওপর এনার বয়স, এখনো সিস্টেমের অংশ উনি। তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। বা ধরুন শ্রীনিবাসন তামিলনাড়ুতে 70 বছরের ওপর বয়স। আপনি কি বলতে চান যে এই প্রশাসকরা ভালো নয়? এরা এক একজন দক্ষ প্রশাসক, কারণ কখনো কখনো অভিজ্ঞতার খুবই প্রয়োজন হয়ে পড়ে। আমি এটা বিশ্বাস করি যে ক্রিকেটই আমাকে শিখিয়েছে যে দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ এক্সপিরিয়েন্স। এখন যদি আপনি আমেরিকা যান তাহলে সুপ্রিম কোর্টের বিচারকের অবসর নেই, তারা 80-90 বছরেরও হন। তাই যদি ভালো কাজ করে তাকে ব্যবহার করা উচিত, কারণ আমার মনে হয় এই তরুণরা অনেক কিছু শিখতে পারবে ওনার থেকে। আমি বলি যে এবং বিশ্বাস করি যে এই ব্যাপারটা আবার ঠিক আছে। আবার আপনি 90% প্রশাসক সম্ভবত ক্রিকেট সম্পর্কে হয়তো কিছুই জানে না। আবার এই কারণেই 90% ক্রিকেটের প্রশাসনের বা ব্যবস্থাপনার কিছুই বোঝে না। এইটা কিন্তু খুব যত্ন সহকারে লক্ষ্য রাখতে হবে, যে কারণ 90% অফ দ্য ক্রিকেটার্স অ্যাডমিনিস্ট্রেশনেরও কিছু জানে না। কিন্তু আচ্ছা ঠিক আছে, ধরা যাক যে 6 মাস পর যদি সবকিছু বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু বিবেচনা করুন যে সবকিছু যদি বাস্তবায়িত হয়েছে, ঠিক আছে, সুপারিশগুলো সব কার্যকর হয়ে গেছে, তাহলে সুপ্রিম কোর্টের লেখা মানে কমিটিকে পূর্ণ অভিনন্দন জানানো উচিত। কিন্তু দৈব ক্রমে যদি রাজ্য সমিতি বা BCCIতে কোনো সমস্যা হয়, অথবা 6 মাস পর মানে ভারতীয় দলের পারফরমেন্সে প্রভাব পড়ে, তাহলে তার দায় নিতেই হবে ওই কমিটিকে। সে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না। জাস্টিস লোধাকে দায় নিতে হবে। হ্যাঁ, যে রেকমেন্ড করেছে তাকেই তো নিতে হবে না দায়িত্ব। চললে তো অভিনন্দন পাবে, আর না চললে দায়িত্ব নিতেই হবে। কিন্তু আপনার ব্যাপারে এটা বলা যেতেই পারে এইসব কথা আপনি BCCI এর তরফ থেকে বলছেন, কারণ BCCI কোটি কোটি টাকা আপনার পকেটে ঢোকায়। একদম তাই। এই জন্য বলেছি যে 90% থেকে 85% বাস্তবায়ন করতে হবে। কারণ যদি কঠোর হতে হয় তো প্রয়োজন হয় অনেক জায়গাতে তোমাকে হতেই হবে, অ্যাডমিনিস্ট্রেশনে বা মানে আমি বলবো আর কোথায়, যে অ্যাডমিনিস্ট্রেশনে, হ্যান্ডলিং অফ ফাইন্যান্সে, ইলেকট্রাল প্রসেসে, ঠিক আছে। তো আনা সুপারিশগুলি খুবই ভালো, কারণ এইসব প্রক্সি কাজ করবে না। এটা ভালো ব্যবস্থা থাকা উচিত। এরকম CEO নিয়োগ করুন, CFO নিয়োগ করুন, পেশাদার নিয়োগ করুন, খুবই ভালো জিনিস এগুলো। কিন্তু আমি আবার বলছি যে সুপ্রিম কোর্টের সাথে একটা যোগাযোগ থাকা উচিত, কারণ যখন বাস্তবায়নের সময় আসবে তখনই সবকিছু বাস্তবায়ন করা যায় কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে। আজ মুদগাল কমিটি হোক বা লোধা কমিটির এসব দান BCCI-এরই দান, ঠিক আছে। তো আপনারা তো ক্রিকেটের উপর কোনো কন্ট্রোলই করতে পারলেন না, সেসব ছেড়ে দিন। এমনকি সুপ্রিম কোর্টে যখন ম্যাটারটা গেল তখন কেউ ডিফেন্ডও করতে পারলো না। এটা তো আপনাদের ফেলিওর, তাই না? এখন যখন কমিটি এসে গেছেন তাহলে রেকমেন্ডেশনগুলো এক্সিকিউট করুন। কেন ভয় কেন পাচ্ছেন এক্সিকিউট? কারণ আপনার যা ধারণা যে BCCI যাই করে সেটা কিন্তু মানে পুরোপুরি আর কি ভুলই করে, এইটা আপনার ধারণা। সেটা কিন্তু একেবারে ভুল ধারণা। আপনি যদি এই দেশের অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানের দিকে তাকান, তারা BCCI এর 10%ও নয়, ঠিক আছে। তো আমি একমত নই যে পরিস্থিতি এত খারাপ। হ্যাঁ, আমি জানি যে অনেক পরিবর্তনের প্রয়োজন, আমি একমত। কিন্তু BCCI যদি এত খারাপ হতো, সে 2-3টে বিশ্বকাপ জিততে পারতো না। তোমাদের সামনে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, কপিল দেব, গাভাস্কর এসব প্লেয়ার আসতো না। আপনি এতটা রেভিনিউ জেনারেট করছেন, আপনার কাছে অনেক অর্থ আছে, তার মানে এই নয় যে BCCI-তে চেক এটা অবশ্যই হওয়া উচিত। এটা তো 85%-এর মধ্যেই রয়েছে, এরকমই আছে। আমি কি বললাম? আমি তো আপনি শোনেননি বোধহয়। আমি বললাম না যে শাসন ব্যবস্থা, ফাইন্যান্স, পয়সার বন্টন পদ্ধতি, অ্যাডমিনিস্ট্রেশনে, ভোটিং সিস্টেমে এইসবের সুপারিশ থাকতে হবে, রেকমেন্ডেশন থাকতে হবে। তারপর চেক ব্যালেন্সও থাকবে, টাকাও বন্টন করা হবে, টাকা কিভাবে বন্টন করা হয়েছে এবং কোন রাজ্য কিভাবে তা ব্যবহার করছে, ঠিক আছে। তৃণমূল পর্যায়ে মানুষ সুযোগ পেয়েছে কিনা, তখন কিন্তু এই সবই বেরিয়ে আসবে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনি ভালো খেলোয়াড়ের সাথে সাথে ভালো কমেন্টেটরও। তো আপনার কমেন্টেটরের বেস্ট মোমেন্ট কি? কমেন্ট্রি করার কোন মোমেন্টটা আপনার সবচেয়ে ভালো লেগেছিল?
6 more into the stands. India win the World Cup. Dhoni goes big. It's 6 more. India win the World Cup after 28 years. রবি, আপনাকে সব রকম প্রশ্ন করলাম আপনার জীবন সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে, বিসিসিআই সম্পর্কে, এবং ভালো দিক হলো আপনি সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন, জনতার আবদার পূরণ করেছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ জি রাজা রামানের রায় আজকের মোকদ্দমায়। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম রবি শাস্ত্রীর ওপর। আমরা রবি শাস্ত্রীকে জিজ্ঞাসা করলাম ওনার টিমের রিলেশনের ব্যাপারে, বিরাট কোহলির ব্যাপারে, MS ধোনির ব্যাপারে, ওনার প্লে বয় ইমেজের ব্যাপারে। এখন সময় হলো আপকি আদালতে আজকের জাজ জি রাজা রামানের সিদ্ধান্তের। যখন রবি শাস্ত্রী ক্রিকেট খেলতেন সবাই জানতো যে সে তার হৃদয় দিয়ে খেলেছে। একজন ব্যাটসম্যান ছিলেন যিনি কেবল বলই করতেন না, ব্যাট হাতেও ছক্কা মারতেন। আজ আমরা সবাই আবার দেখতে পেলাম যে রবি শাস্ত্রী কিভাবে ডেড ব্যাট নিয়ে খেলেন এবং কিভাবে ছক্কা মারেন। আচ্ছা, এখানকার কিছু মানুষ হয়তো তারা ক্রিকেট দেখেননি, কিন্তু আজ আমরা তার ক্রিকেট খেলার একটি উদাহরণ পেলাম, আমরা বুঝলামও। আর নিজের সাফাই দিতে গিয়ে উনি অনেক সত্য স্বীকার করেছেন। কিন্তু সত্য স্বীকার করা একটা বড় ব্যাপার, এমনকি যদি প্লে বয়ের মতন বিষয়ও হয় সেটাও কিন্তু বড় ব্যাপার। বিরাট কোহলির প্রতি পক্ষপাতিত্ব আর নানান বিষয় আমাদের আইনজীবী প্রচুর জিজ্ঞাসাবাদ করেছেন রবি শাস্ত্রীকে, কিন্তু রবি শাস্ত্রী প্রতিটি বল তার যোগ্যতা অনুযায়ী খেলেছেন। আর আমরা চাই ভবিষ্যতেও তিনি এইভাবেই যেন চালিয়ে যাবেন। থ্যাংক ইউ। আমরা আশা রাখি এবং আমরা নিশ্চিত যে রবি শাস্ত্রী এইভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যাটিং চালিয়ে যাবেন। কমেন্ট বক্সে ওনার মন্তব্য দিয়ে আপনাদের এন্টারটেইন করে যাবেন, মানুষকে ক্রিকেট নিয়ে এডুকেট করতে থাকবেন, এনলাইটেড করতে থাকবেন। এই শুভকামনা রইল রবি শাস্ত্রীর জন্য। আমাদের দেখা হবে আবার পরের সপ্তাহে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।